আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তাহলে আমরা তৃতীয় অধ্যায় করতেছি, প্রাথমিক স্থিতি ও বিশ্লেষণ। তাহলে এটা তিনটা অংশ। প্রথমটা একক বাজারের ক্ষেত্রে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয়, আর দ্বিতীয়টা হলো দুই বাজার মডেলের ক্ষেত্রে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয়, আর তৃতীয় অংশটা হলো জাতীয় আয় সম্পর্কিত। তো এই তিনটা অংশ থেকে যে কোনো দুইটা অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন কমন হয়। জাতীয় আয় থেকে একটা অঙ্ক কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং দুই বাজার মডেল থেকে একটা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় এবং কর ও ভর্তুকি আরোপের ফলাফল, এটা থেকে একটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেশি। তো যদি দুই বাজার মডেল না আসে তাহলে অবশ্যই এক বাজার মডেলের ক্ষেত্রে আসবে। অর্থাৎ যদি ভারসাম্য দাম পরিমাণ এবং কর ভর্তুকির ফলাফল সম্পর্কিত অঙ্ক আসে তাহলে হয় এক বাজার সম্পর্কিত আসবে, নাহলে দুই বাজারের মডেল আসবে। সেখান থেকে একটা কমন পাবো, এবং এই জাতীয় আয় সম্পর্কিত একটা প্রশ্ন পরীক্ষায় কমন পাবো। তো এই অধ্যায়টা থেকে দুইটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা পূর্বের দুইটা করে ফেলেছি, আজকে আমরা এই জাতীয় আয়ের মডেলগুলো কিভাবে সমাধান করব সেটা দেখব। তো এই জাতীয় আয়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের কিছু প্রাথমিক ধারণা থাকা দরকার। এখানে যে চলকগুলো ব্যবহৃত হয় সেই চলকগুলো কোনটা আসলে কি। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে y = c + i। y আসলে কি? তো y হলো ইনকাম, মানে আয়। তো আমরা জানি আয়ের ইংরেজি হলো ইনকাম। তো আয়কে তাহলে y দিয়ে প্রকাশ করি কেন? আসলে আয়ের আরো একটা ইংরেজি আছে, সেটা হলো ইল্ড, YEILD, ইল্ড। ইল্ড মানে হলো আয়। তাই আয়কে আমরা y দিয়ে প্রকাশ করি কেন? যদি আয়ের ইংরেজি যেহেতু ইনকাম, আমরা যদি আই দিয়ে প্রকাশ করতাম তাহলে এই আয়ের কিন্তু অনেকগুলো ফর্ম আছে, যেমন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট, এগুলোকে আই দিয়ে প্রকাশ করা হয়। এজন্য আমরা এক্ষেত্রে আয়কে y দিয়ে প্রকাশ করতেছি। এই y মানেই হলো আয়, y মানেই জাতীয় আয়, y মানে আবার ব্যক্তিগত আয়ও বোঝায়। তাহলে এই y হলো আয়। যদি জাতীয় আয় বলে তাহলে আমরা এই y নির্ণয় করব, অর্থাৎ y হলো জাতীয় আয়, y হলো আয়। দ্বিতীয় যেটা চলক সেটা হলো সি। সি কি? সি হলো কনজাম্পশন। কনজাম্পশন মানে হলো ভোগ। তো ভোগ ব্যয়কে সংক্ষেপে সি দ্বারা প্রকাশ করা হয়। ভোগ ব্যয়কে সংক্ষেপে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভোগ বলতে আমরা সি কে বুঝবো, ভোগ ব্যয় বলতে সি কে বুঝবো। এরপরে যেটা আছে সেটা হলো আই, ইনভেস্টমেন্ট। তাহলে বিনিয়োগের পরিমাণ বা বিনিয়োগ ব্যয় আমরা আই দিয়ে প্রকাশ করব। ইনভেস্টমেন্ট, বিনিয়োগের ইংরেজি হলো ইনভেস্টমেন্ট, এর প্রথম অক্ষর হলো আই, তাই আমরা বিনিয়োগ ব্যয় বা বিনিয়োগকে আই দিয়ে প্রকাশ করব। এরপরে এখানে আরো একটা চলক আছে, সেটা হলো জি। তো জি কি? জি হলো গভর্নমেন্ট কস্ট, অর্থাৎ সরকারি ব্যয়। সরকারি ব্যয়কে বা সরকারি ব্যয়ের পরিমাণ জাতীয় আয়কে প্রভাবিত করে। এই জন্য সরকারি ব্যয়ের পরিমাণকে আমরা সংক্ষেপে জি দ্বারা প্রকাশ করব। তো অনেক সময় এই জি শুধু জি না, জি ইকুয়াল বা জি নট দিয়েও থাকতে পারে। তো সরকারি ব্যয় সাধারণত একটা ফিক্সড অ্যামাউন্ট হয়, এই জন্য এটাকে জি অথবা জি নট দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আরো একটা চলক হলো টি। তো টি হলো ট্যাক্স, অর্থাৎ কর। এই করকে টি দ্বারা প্রকাশ করা হয়। এই কর হলো সরকারি আয়। তাহলে করকে কি দ্বারা প্রকাশ করা হয়? করকে প্রকাশ করা হয় টি দ্বারা। তাহলে টি থেকে আমরা বুঝবো ট্যাক্স বা কর। এখন এই যে সি অর্থাৎ ভোগ, এই ভোগের একটা অপেক্ষক দেওয়া থাকে, এরকম একটা অপেক্ষক দেওয়া থাকে সি = a + by, অথবা এই অপেক্ষকটা এরকমও দেওয়া থাকে সি = c0 + by। তো এটাকে বলে ভোগ অপেক্ষক। তো এই ভোগ অপেক্ষকে এইটা হলো স্বয়ংভূত ভোগ, আর এটা হলো প্ররোচিত ভোগ, আর এটা হলো আয়, কারণ প্ররোচিত ভোগ আয়ের উপর নির্ভরশীল। তো স্বয়ংভূত ভোগ আর প্ররোচিত ভোগ এই দুটো মিলে আমরা যেটা পাই সেটা হলো ভোগ অপেক্ষক। তো এইরকম ভোগ অপেক্ষক দেওয়া থাকতে পারে, এটাও ভোগ অপেক্ষক দেওয়া থাকতে পারে সি = c0 + by। এই c0 হলো স্বয়ংভূত ভোগ আর বি হলো প্ররোচিত ভোগ। তো এরকম আমাদের ভোগ অপেক্ষক দেওয়া থাকবে। তাহলে এটা কি? স্বয়ংভূত ভোগ, আর এটা হলো প্ররোচিত ভোগ। এই ভোগ অপেক্ষক আরো আলাদাভাবে দেওয়া থাকতে পারে, সেটা কিরকম? যে সি = 100 + 0.8y, এভাবেও দেওয়া থাকতে পারে, সংখ্যাগতভাবে দেওয়া থাকতে পারে। এটাকে বলে স্বয়ংভূত ভোগ, এটাকে বলে প্ররোচিত ভোগ। যদি তোমরা সামষ্টিক অর্থনীতি পড়ে থাকো এই ভোগ চ্যাপ্টার, তাহলে এই বিষয়গুলো তোমাদের অবশ্যই ক্লিয়ার ধারণা আছে। তাই আমি সংক্ষেপে কোনটা কি সেটা শুধু বলে দিচ্ছি। এরপরে বিনিয়োগ। তো বিনিয়োগেরও একটা অপেক্ষক দেওয়া থাকে অনেক সময়। সরাসরি বিনিয়োগের পরিমাণ দেওয়া থাকে। বিনিয়োগ কখনো স্থির বিনিয়োগ হয়, কখনো বিনিয়োগ যদি বৃদ্ধি হয় তাহলে সেটাকে প্ররোচিত বিনিয়োগ বলে। তো অনেক সময় বিনিয়োগ অপেক্ষকও দেওয়া থাকে। সে বিনিয়োগ অপেক্ষক কিভাবে দেওয়া থাকে? এই যে I = I0 + dy। এই I0 হলো স্বয়ংভূত বিনিয়োগ বা স্থির বিনিয়োগ, আর ডি হলো প্ররোচিত বিনিয়োগ যদি বিনিয়োগ বাড়ে। আবার অনেক সময় এই বিনিয়োগ অপেক্ষক সংক্ষেপে শুধু এইটুকু দেওয়া থাকতে পারে, অর্থাৎ I = dy, অর্থাৎ বিনিয়োগটা শুধু প্ররোচিত বিনিয়োগ বা পরিবর্তনশীল বিনিয়োগ হতে পারে।
আর যদি শুধু স্থির বিনিয়োগ হয় তাহলে অনেক সময় আই ইকুয়াল টু এই আই নট দেওয়া থাকে, অর্থাৎ বিনিয়োগের পরিমাণটা যখন ফিক্সড দেওয়া থাকবে যে 200 কোটি টাকা, 500 কোটি টাকা, 1000 কোটি টাকা এরকম যদি দেওয়া থাকে তখন আই ইকুয়াল টু সরাসরি আই নট দেওয়া থাকে। এরপরে যে অপেক্ষকটা দেওয়া থাকে সেটা হলো কর অপেক্ষক। এই টি হলো ট্যাক্স, এই কর অপেক্ষক দেওয়া থাকে টি ইকুয়াল টু টি নট প্লাস টি ওয়াই। তো এই টি নট হলো স্বয়ংভূত কর বা স্থির কর, আর ছোট টি এটা হলো প্ররোচিত কর। এটাকে বলে স্বয়ংভূত কর বা স্থির কর, আর এটাকে বলে প্ররোচিত কর। তাহলে অনেক সময় কর অপেক্ষক দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকতে পারে, অথবা টি ইকুয়াল টু টি নট যদি করের পরিমাণটা ফিক্সড হয়, কর যদি পরিবর্তনশীল না হয়, যে একটা নির্দিষ্ট পরিমাণ কর ফিক্সড, তাহলে এই করের পরিমাণটা তখন টি নট দ্বারা প্রকাশ করা হয়, ফিক্সড কস্ট অর্থাৎ স্বয়ংভূত কর। আর অনেক সময় টি ইকুয়াল টু এটা দেওয়া থাকে, অর্থাৎ শুধু পরিবর্তনশীল করটা দেওয়া থাকতে পারে, অর্থাৎ আয়ের পরিবর্তনে কর কিভাবে পরিবর্তন হবে শুধু পরিবর্তনশীল কর দেওয়া থাকতে পারে। তো এগুলো হলো আমাদের এই জাতীয় আয় অঙ্ক সমাধানের ক্ষেত্রে এই চলকগুলো এখানে ব্যবহৃত হবে এবং এই অপেক্ষকগুলো ব্যবহৃত হবে। এখন আমাদেরকে প্রথম প্রশ্ন থাকে সাধারণত সব ক্ষেত্রেই, দেখো 1 নম্বর প্রশ্ন আছে যে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। এই ভারসাম্য জাতীয় আয় নির্ণয়ের সূত্র হলো এই আই ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এরকম লম্বা একটা সূত্র। তো এটা সূত্র, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 নম্বর প্রশ্নে যে ওয়াই ইকুয়াল টু শুধু সি প্লাস আই দেওয়া আছে কেন। তো এই জাতীয় আয় নির্ণয়ের সূত্রটা এটা একটি দেশের অর্থনীতির খাতের উপরে ডিপেন্ড করে। ওই দেশের অর্থনীতিতে কয়টি খাত আছে, যদি কোনো একটা দেশের অর্থনীতিতে শুধুমাত্র 2টি খাত থাকে, একটা হলো ভোগ আর একটা হলো বিনিয়োগ, তাহলে সেটাকে বলে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি, এবং সেখানে জাতীয় আয় নির্ণয়ের সূত্র হবে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই। যদি দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি হয় তাহলে জাতীয় আয় নির্ণয়ের সূত্র হবে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই। তাহলে 2টি খাত থাকবে, একটা হলো সি, একটা হলো আই। আচ্ছা, এই খাতগুলো কি হয়, যদি ভোগ ব্যয় আর বিনিয়োগ ব্যয় থাকে তাহলে সেটাকে দ্বিখাত বিশিষ্ট বলে। এরপরে যদি সরকারি ব্যয় থাকে তাহলে সেটা 3 খাত বিশিষ্ট হয়। এরপরে যদি আমদানি রপ্তানি থাকে তাহলে সেটা 4 খাত বিশিষ্ট হয়। তাহলে এই হলো খাত, ভোগ, বিনিয়োগ, সরকারি ব্যয় আর হলো নিট রপ্তানি। এক্স হলো রপ্তানি আর এম হলো আমদানি, এই দুইটার বিয়োগফলকে বলা হয় নিট রপ্তানি। এগুলোকে খাত হিসেবে বিবেচনা করা হয় একটি দেশের অর্থনীতিতে। আর একটি দেশের অর্থনীতিতে সর্বোচ্চ 4টি খাত থাকে, তাহলে এই 4টি খাত হলো এগুলো। তাহলে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় নির্ণয়ের সূত্র হবে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই। তো যদি 3 খাত বিশিষ্ট অর্থনীতি হয় তাহলে জাতীয় আয় নির্ণয়ের সূত্র হবে, 3 খাত বিশিষ্ট অর্থনীতি হলে জাতীয় আয় নির্ণয়ের সূত্র হবে কি ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়। 4 খাত বিশিষ্ট অর্থনীতি হয় যদি, তাহলে জাতীয় আয় নির্ণয়ের ফর্মুলা হবে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এটা হলো 4 খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় নির্ণয়ের সূত্র। এখন প্রশ্ন হলো কখন কোন সূত্রটা প্রয়োগ করব, তো সেটা আসলে ডিপেন্ড করবে অঙ্কে কি কি তথ্যমান দেওয়া আছে সেগুলোর উপরে। 1 নম্বর অঙ্ক দেখো, এখানে শুধু ভোগ অপেক্ষক আর বিনিয়োগের পরিমাণ দেওয়া আছে, সরকারি ব্যয় দেওয়া নাই, আমদানি রপ্তানিও দেওয়া নাই। তাহলে কি কি দেওয়া আছে, ভোগ আর বিনিয়োগ, তার মানে এটা দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি। তাহলে এখানে জাতীয় আয় নির্ণয় করতে হলে আমার এই সূত্রটা প্রয়োগ করতে হবে। দ্বিতীয় কোশ্চেনটা দেখি, সি দেওয়া আছে, আই দেওয়া আছে এবং জি দেওয়া আছে, 3টা জিনিস দেওয়া আছে, তার মানে এটা হলো 3 খাত বিশিষ্ট অর্থনীতি। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা দেখি, এখানেও সি দেওয়া আছে, টি দেওয়া আছে, জি দেওয়া আছে এবং হলো তোমার আই দেওয়া আছে, এই যে আই দেওয়া আছে। এখানে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট দেওয়া নাই, অর্থাৎ আমদানি রপ্তানির পরিমাণ এখানেও দেওয়া নাই। তাহলে আমদানি রপ্তানির পরিমাণ যদি দেওয়া না থাকে তাহলে অর্থনীতি কয় খাত বিশিষ্ট হবে, 3 খাত বিশিষ্ট অর্থনীতি হবে। তাহলে তখন আমরা এই যে এই সূত্রটা প্রয়োগ করব। আর যদি আমদানি রপ্তানির পরিমাণ দেওয়া থাকতো, এক্স এবং এম এটা দেওয়া থাকতো, অর্থাৎ আমদানির পরিমাণ বা রপ্তানির পরিমাণ বা নিট রপ্তানি লেখা থাকতো, তাহলে আমরা তখন এই 4 খাত বিশিষ্ট অর্থনীতির সূত্রটা প্রয়োগ করতাম। তাহলে আজকে আমরা এই 3টা সলভ করব, আর 4 খাত বিশিষ্ট অর্থনীতি যদি থাকে তাহলে এটা আমরা পরের দিন সলভ করব। আজকে আমরা এই 3 খাত বিশিষ্ট অর্থনীতি পর্যন্ত এই জাতীয় আয় এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে, আমরা 1 নং থেকে শুরু করব, একটার পর একটা ধারাবাহিকভাবে আমরা সলভ। তাহলে এবার আমরা দেখি আমাদের প্রথম অঙ্কটি কি দেওয়া আছে, 1 নম্বর সমস্যাটি কি দেওয়া আছে। দেওয়া আছে যে একটি জাতীয় আয়ের মডেল y ইকুয়াল টু সি প্লাস আই, তার মানে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে, সেখানে ভোগ অপেক্ষক দেওয়া আছে আর বিনিয়োগের পরিমাণ দেওয়া আছে। আমাদের প্রথম কোশ্চেন হলো ভারসাম্য জাতীয় আয় এবং ভোগ নির্ণয় করো। তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করি। তাহলে এই 1 নং অঙ্ক সমাধান করার জন্য আমাদেরকে অবশ্যই কি কি তথ্যমান দেওয়া আছে সেই তথ্যমানগুলো আগে খাতায় তুলতে হবে। তো আমাদের তথ্যমান কি কি দেওয়া আছে,
যে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই এটা দেওয়া আছে, সি সমান সমান কি দেওয়া আছে যে 100 প্লাস 0.8y, আর আই সমান সমান কত দেওয়া আছে, আই সমান সমান দেওয়া আছে 200। তাহলে আমাদের 1 নং সমস্যাকে সমাধান করতে বলছে। তাহলে 1 নং সমস্যায় জাতীয় আয় এবং ভোগের পরিমাণ নির্ণয় করতে বলছে, তার মানে জাতীয় আয় নির্ণয় করতে বলছে। তাহলে এটা কয় খাত বিশিষ্ট অর্থনীতি? আমরা দেখতে পাচ্ছি যে এখানে সি আর আই দুটো চলক আছে, তার মানে এটা দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি। তা দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিটা আমরা জানি কি, জাতীয় আয় নির্ণয়ের ফর্মুলা কি, যে আমরা জানি দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই, এই দুটো চলক। তাহলে এখান থেকে এই সূত্র প্রয়োগ করে আমরা কি করব, জাতীয় আয় নির্ণয় করব। তো জাতীয় আয় বলতে কি বোঝাচ্ছে, এই ওয়াই কে হলো জাতীয় আয়, অর্থাৎ এই ওয়াই এর মান আমরা নির্ণয় করব। তাহলে ওয়াই ইকুয়াল কি হবে, সি প্লাস আই। তাহলে সি এর মান আমাদেরকে বসাতে হবে, এই যে সি এর মান হলো এটা, তাহলে সি এর জায়গায় সি এর মান বসাবো। সি এর মান কত, 100 প্লাস 0.8y, আর আই এর জায়গায় আই এর মান বসাবো। তো আই এর মান কত, আই এর মান হলো 200, তো বসাই দিলাম। তা এরপরে আমরা কি করব, যেহেতু আমরা এখান থেকে জাতীয় আয় নির্ণয় করব, তাহলে ওয়াই গুলাকে আমার বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে এখানে একটা ওয়াই তো আছেই, আর এই পাশে আমার ওয়াই আছে কত, 0.8y, এটাকে আমি বাম পাশে নিয়ে আসবো। তো বাম পাশে যদি নিয়ে আসি, তাহলে আমরা কি জানি, এই যে মাঝখানে যেহেতু সমান সমান চিহ্ন, স্থানান্তর হলেই চিহ্নের পরিবর্তন হয়। এ পাশে প্লাস আছে, এ পাশে আসলে মাইনাস হবে। তাহলে 0.8y এটা মাইনাস হলো, আর এই পাশে তাহলে কি থাকলো, এই দুটো সংখ্যা যোগ আকারে আছে। তাহলে 200 আর 100 যদি যোগ করি তাহলে কত হবে, 300। এখন কথা হচ্ছে, একটু বোঝার চেষ্টা করো, এটা তোমরা অনেক সময় ভুল করো। এখানে আছে অনলি একটা ওয়াই, আর এখানে আছে 0.8y। এই একটা থেকে 0.8টা বিয়োগ দিতে হবে, তাই এটা তোমরা ক্যালকুলেটর চাপিয়ে করবা। তাহলে এখানে একটা ওয়াই, এক থেকে কত বাদ দিব, এই যে 0.8 এটা বিয়োগ করব, তাহলে কত থাকবে, 0.2y। তাহলে একটা ওয়াই থেকে যদি আমরা 0.8y বাদ দিই, তাহলে থাকবে 0.2y। আর এই পাশে কত থাকতেছে, এই পাশে 300। এখন আমরা ওয়াই এর মান বের করবো, তাহলে এই যে ওয়াই কে আমরা এই পাশে রেখে দিব, আর এই 0.2টাকে এই পাশে নিয়ে যাব। তাহলে ওয়াই এর সাথে 0.2 কি আকারে আছে, যোগ চিহ্ন দেওয়া নাই, বিয়োগ চিহ্ন দেওয়া নাই। কোনো চিহ্ন দেওয়া না থাকলে তাহলে এর সাথে কি আকার আছে, অবশ্যই গুণ আকারে আছে। এই 0.2 যদি এই পাশে যায়, তাহলে কি হয়ে যাবে, 300 সাথে এই 0.2 ভাগ হয়ে যাবে। তাহলে অতএব এই যে আমরা ওয়াই এর যে মান পাবো, এটাই হবে আমাদের ভারসাম্য জাতীয় আয়। তাহলে 300 কে যদি আমরা 0.2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, তাহলে হবে 1500। এটাই হলো আমাদের ভারসাম্য জাতীয় আয়। এভাবে আমরা জাতীয় আয় নির্ণয় করব। এবার আমাদের কি নির্ণয় করতে বলছে, এবার আমাদের নির্ণয় করতে বলছে যে ভোগের পরিমাণ কত, ভোগ স্তর নির্ণয় করো। তাহলে ভোগ অপেক্ষক কোনটা, এটা হলো ভোগ অপেক্ষক, এখান থেকে আমরা ভোগ স্তর নির্ণয় করব। তাহলে অতএব সি সমান সমান কত, সি সমান সমান হলো 100 প্লাস 0.8y, এটা হলো ভোগ অপেক্ষক। তো এখানে আমরা কি করব, আমরা যে ওয়াই এর যে মানটা পাইলাম, সেই ওয়াই এর মানটা এখানে বসাই দেব। সেই ওয়াই এর মানটা এখানে বসালে আমরা ভোগের পরিমাণটা পেয়ে যাব। তাহলে বসাই, 100 প্লাস 0.8, ওয়াই কত পেয়েছি, ওয়াই পেয়েছি আমরা 1500। তাহলে 100 প্লাস এই 0.8 এর সাথে যদি আমরা এই 1500 গুণ করি, তাহলে কত হবে, 1200 নিশ্চয়ই। তোমরা একটু গুণ করে দেখো, আমি মুখে মুখে হিসেব করতেছি, কম বেশি হতে পারে, তোমরা যাচাই করে দেখবে। আর যদি ভুল হয় তাহলে কমেন্টসের মাধ্যমে জানাই দিবে। তাহলে 1500 সাথে যদি 0.8 গুণ করি, তাহলে কত হবে, 1200। 1200 আর 100 যদি যোগ করি, তাহলে কত হয়, 1300। এই 1300 টাকা হলো ভোগের পরিমাণ। তাহলে আমরা কি পেলাম, নির্ণয় ভারসাম্য জাতীয় আয়। তো ভারসাম্য যদি, তাহলে তাকে আমরা তার উপরে একটা বার চিহ্ন দিয়ে প্রকাশ করি। ভারসাম্য জাতীয় আয় আমরা পেলাম হলো 1500 টাকা, আর ভারসাম্য ভোগের পরিমাণ পেলাম আমরা 1300 টাকা। এটাই হলো আমাদের 1 নং কোশ্চেনের অ্যান্সার। এই 1 নং প্রশ্নের অ্যান্সার, ভারসাম্য জাতীয় আয় এবং ভোগের পরিমাণ নির্ণয়। তো এভাবেই আমরা ভারসাম্য জাতীয় আয় এবং ভোগের পরিমাণ নির্ণয় করব। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা 2 নং প্রশ্নটি সমাধান করি। তাহলে 2 নং প্রশ্ন কি বলছে, যে সরকারি ব্যয় 100 টাকা যুক্ত হলে জাতীয় আয়ের কি পরিবর্তন হবে। তো এবার সরকারি ব্যয় যুক্ত হয়েছে, তাহলে সরকারি ব্যয় কি একটা খাত, তাহলে অর্থনীতিটা এখন 2 খাত বিশিষ্ট না, এখন সরকারি ব্যয় যুক্ত হলো। তাহলে সরকারি ব্যয় যুক্ত হলে অর্থনীতিটা এখন 3 খাত বিশিষ্ট হবে। তাহলে সেটা আমরা কিভাবে সমাধান করব, তাহলে দেখে নেই। এবার আমরা দ্বিতীয় অংশ সমাধান করতেছি, আমার জাতীয় আয়ের পরিবর্তন বের করতে বলছে। একইভাবে আমার কি কি তথ্যমান দেওয়া আছে আগে থেকে, সেগুলো লিখতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কি দেওয়া ছিল, সি প্লাস আই। সি সমান সমান কত দেওয়া আছে, 100 প্লাস 0.8y, আর আই সমান সমান কত দেওয়া আছে, 200।
এবার আমার বলছে যে সরকারি ব্যয় যদি যুক্ত হয়, কত টাকা সরকারি ব্যয় যুক্ত হওয়ার কথা বলছে? 100 টাকা। তাহলে এখানে আমরা এই যে জি ইকুয়াল টু আমরা পেলাম কত? 100 টাকা। এই সরকারি ব্যয় যুক্ত হলো। এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের কয়টি খাত? ভোগ, বিনিয়োগ আর সরকারি ব্যয়, তিনটি খাত। তাহলে এবার আমরা তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় নির্ণয় সূত্রটা প্রয়োগ করব। তাহলে কি লিখবো? যে আমরা জানি এই যে জাতীয় আয় ওয়াই ইকুয়াল টু কি? সি প্লাস আই প্লাস জি। তো দেখো আগে কিন্তু এই যে 1 নং এ কিন্তু আমাদের সরকারি ব্যয়ের পরিমাণ দেওয়া ছিল না। সরকারি ব্যয়ের পরিমাণ দেওয়া না থাকার কারণে এটা ছিল দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়। এখন যেহেতু সরকারি ব্যয় যুক্ত করছে, তাহলে আমাদের এখন অর্থনীতিটা হবে তিন খাত বিশিষ্ট এবং জাতীয় আয় নির্ণয় করব আমরা তিন খাত বিশিষ্ট অর্থনীতির সূত্র দ্বারা। তাহলে এটা ছিল তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় সূত্র। তাহলে আমরা একইভাবে আগের এই সংখ্যা মানগুলো বসাবো। সি এর জায়গায় সি এর মান বসাবো কত? 100 প্লাস 0.8y। আই এর জায়গায় আই এর মান বসাবো কত? 200। আর জি এর জায়গায় জি এর মান বসাবো। জি এর মান কত? 100। ওয়াই থাকলো। আমরা কি করব? এই পাশে যেহেতু জাতীয় আয় বের করবো, তাহলে এই পাশের ওয়াইটাকে আমরা এই বাম পাশে নিয়ে আসবো। তাহলে বাম পাশে যদি নিয়ে আসি কত হবে? 0.8y। এই পাশে তাহলে তিনটা সংখ্যা থাকতেছে, এটা এটা আর এটা, এই তিনটা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে 200 100 আর 100 যদি যোগ করি তাহলে কত হবে? 400। এটার এটা বিয়োগ করবো, এখানে একটা ওয়াই, এখানে 0.8y। একটা থেকে যদি 0.8 বাদ দেই তাহলে থাকে কত? 0.2y সমান সমান কত? 400। তাহলে আমরা ওয়াই এর মান নির্ণয় করবো। তাহলে ওয়াই সমান সমান 0.2টা এই পাশে আসবে, এই পাশে আসলে কি হবে? এই পাশে আসলে ভাগ হয়ে যাবে 0.2। তাহলে অতএব ওয়াই সমান সমান কি হলো? 400 কে যদি 0.2 দ্বারা ভাগ করি তাহলে হবে 2000। তাহলে ভারসাম্য জাতীয় আয় কত হলো? ভারসাম্য জাতীয় আয় হলো 2000 টাকা। তাহলে আমাকে কি বলছে যে জাতীয় আয়ের কি পরিবর্তন হবে? তাহলে পূর্বে জাতীয় আয় কত ছিল? 1500 টাকা। আর সরকারি ব্যয় যুক্ত হওয়ার ফলে জাতীয় আয় কত হলো? 2000 টাকা। তাহলে জাতীয় আয় কি বৃদ্ধি পেল? কত টাকা বৃদ্ধি পেল? আগে ছিল 1500 আর এখন হলো 2000। তাহলে 500 টাকা জাতীয় আয় বৃদ্ধি পেল। এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে কি লিখবো? 1 নং হতে জাতীয় আয়, 1 নং হতে যে জাতীয় আয় সেটা আমরা পেয়েছি, মনে করো y1 ধরলাম কত? 1500। এরপরে লিখবো সরকারি ব্যয় যুক্ত হওয়ায়, সরকারি ব্যয় যুক্ত হওয়ায় জাতীয় আয় কত হইল? জাতীয় আয় এটাকে আমরা y2 দ্বারা প্রকাশ করি। জাতীয় আয় যুক্ত হলো 2000 টাকা। অতএব জাতীয় আয় কি? জাতীয় আয় বৃদ্ধি পায়। জাতীয় আয় কি হয়? বৃদ্ধি পায়। কত টাকা বৃদ্ধি পায়? এই জাতীয় আয় বৃদ্ধির পরিমাণটাকে ডেল ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জাতীয় আয় বৃদ্ধি পায় কি? y2 মাইনাস y1। 2000 বিয়োগ 1500 সমান সমান 500 টাকা। তাহলে জাতীয় আয় বৃদ্ধি পায় কত টাকা? 500 টাকা। এটা ছিল 2 নং প্রশ্নের সমাধান। তো বিষয়গুলো খুব ইজি, জাস্ট যোগ বিয়োগ গুণ আর ভাগ, মান বসাবো, এপাশ ওপাশ করবো, যোগ বিয়োগ গুণ ভাগ করবো। এগুলো তেমন কঠিন কোনো কিছুই না, খুবই সহজ প্রসেস। তোমরা একবার দুইবার করলে অবশ্যই সব অঙ্ক সমাধান করতে পারবে। তো অবশ্যই বাসায় একবার দুইবার অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি। দ্বিতীয় প্রশ্ন কি দেওয়া আছে? যে জাতীয় আয়ের মডেল দেওয়া আছে y ইকুয়াল টু c প্লাস i প্লাস g, c ইকুয়াল টু a প্লাস by, i ইকুয়াল টু dy। এখন পূর্বেরটার সাথে এটা কিন্তু তফাৎ আছে। পূর্বে এই যে ভোগ অপেক্ষকের সংখ্যামান দিয়ে দেওয়া ছিল, বিনিয়োগ অপেক্ষকের সংখ্যামান দেওয়া ছিল। এখন বিনিয়োগের এখানে অপেক্ষক দেওয়া আছে এবং এখানে যে ছোট ছোট চলকগুলো আছে সেই চলকগুলোর মান এখানে আলাদা করে দেওয়া আছে। 1 নং কোশ্চেন ঠিক আগের মতোই, যে এই সংখ্যা মানগুলো যদি এরকমটা হয় তাহলে ভারসাম্য জাতীয় আয় এবং ভোগের পরিমাণ নির্ণয় করো। তা আমরা এটা আবার সমাধান করি। 2 নম্বর দেখি কি করা যায়। তাহলে 2 এর 1 আমরা সমাধান করব, ভারসাম্য জাতীয় এবং ভোগ নির্ণয় করব। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো যে আমাদের কি কি তথ্যমান দেওয়া আছে সেগুলো তোলা। তাহলে এগুলো আমরা কি দিয়ে তুলবো? এই দেওয়া আছে দিয়ে এই তথ্যমানগুলো তুলবো। তাহলে কি কি দেওয়া আছে? প্রথমত দেওয়া আছে যে y ইকুয়াল টু c প্লাস i প্লাস g নট। c সমান সমান কি দেওয়া আছে? a প্লাস by। আর i সমান সমান কি দেওয়া আছে? i সমান সমান দেওয়া আছে যে dy। আমি বড় করে লিখি এক লাইনে। এরপরে কি দেওয়া আছে? a ইকুয়াল 200, b ইকুয়াল কত দেওয়া আছে?
0.6, এরপরে ডি ইকুয়াল টু 0.2, আর জি নট দেওয়া আছে 200, জি নটের পরিমাণ দেওয়া আছে 200। এগুলো সব তথ্যমান দেওয়া আছে। আমাকে কি করতে হবে? ভারসাম্য জাতীয় আয় এবং ভোগস্তর নির্ণয় করতে হবে, ঠিক আগের মতোই। এখন আমরা দেখি এখানে চলক কি কি দেওয়া আছে। একটা সি দেওয়া আছে, একটা আই দেওয়া আছে, আর একটা জি দেওয়া আছে। তাহলে এক্সপোর্ট ইম্পোর্ট কি দেওয়া আছে, অর্থাৎ আমদানি রপ্তানি দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে কয়টা চলক দেওয়া আছে? সি, আই এবং জি, তিনটা চলক দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা তিন চলকের যে সূত্র, অর্থাৎ তিন খাত বিশিষ্ট অর্থনীতি জাতীয় আয় নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রটা প্রয়োগ করব। তাহলে লিখবো, আমরা জানি কি যে y ইকুয়াল সি প্লাস আই প্লাস জি নট। আবার এখানে খেয়াল করলেও আমরা বুঝতে পারবো, এখানে কিন্তু দেওয়াই আছে যে এটা তিন খাত বিশিষ্ট অর্থনীতির মডেল, আর জাতীয় আয় নির্ণয়ের সূত্র এখানেও লেখা আছে যে y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। যদি কখনো লেখা না থাকে তাহলে আমরা এই জিনিসগুলো খেয়াল করে লিখবো। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো জাস্ট মান বসানো। সি এর জায়গায় সি এর মান বসাই, এ প্লাস বিওয়াই। আই এর জায়গায় আই এর মান বসাই, ডিওয়াই। জি এর জায়গায় তার মান কত? 200। মানগুলো বসাই দিলাম। তাহলে সি এর জায়গায় এটা বসাইলাম, আই এর জায়গায় এটা বসাইলাম, আর জি এর জায়গায় জি এর মান বসাই দিলাম। এখন দেখি এরপরে কি করা যায়। কারণ এখানে তো যোগ বিয়োগ করার কিছু নেই, বাকি চলকগুলোর মান দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে। এই এ এর মান দেওয়া আছে কিনা, এ এর মান দেওয়া আছে কত? 200। তাহলে এ এর জায়গায় এ এর মান বসাইলাম 200। বি এর জায়গায় বি এর মান বসাই, বি এর মান কত দেওয়া আছে? 0.6 ওয়াই। ডি এর জায়গায় মান বসাই, ডি এর মান কত? 0.2 ওয়াই প্লাস 200 ওয়াই। এইগুলো স্থির সংখ্যা, 200 আর 200 যোগ করে নিলাম, কত হয়? 400। এই দুটোর কাজ শেষ। এখন বাকি আছে এই দুটো, এখানেও আছে ওয়াই, এখানেও আছে ওয়াই। এখানে কয়টা ওয়াই আছে? এখানে আছে 0.6 ওয়াই, আর এখানে কয়টা আছে? এখানে আছে 0.2 ওয়াই। তাহলে 0.6 আর 0.2 আমাদেরকে যোগ করতে হবে। তোমরা ক্যালকুলেটর চাপে যোগ করে ফেলবা। তো 0.6 প্লাস 0.2 তাহলে কত হবে? 0.8 ওয়াই। আমরা যেহেতু ওয়াই এর মান বের করবো, তাহলে এই ওয়াইটাকে আমার বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে বাম পাশে নিয়ে আসি, এই বাম পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস হবে, আর এই পাশে 400 থেকে গেল। তাহলে এখানে কয়টা ওয়াই আছে? একটা ওয়াই, আর এখানে 0.8। তাহলে 1 থেকে 0.8 বাদ দিতে হবে। তাহলে কত থাকবে? 0.2, আর এখানে হলো 400। তাহলে ওয়াই ইকুয়াল কত হবে? 400 ভাগ এই যে 0.2টা এই পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু হবে কত? আবারও 2000 টাকা। এটাই হলো ভারসাম্য জাতীয় আয়। ভারসাম্য জাতীয় আয় কত? 2000 টাকা। খুবই সহজ প্রসেস, আগের অঙ্কের মতোই আমরা করে ফেললাম। এরপরে আমাদের কি নির্ণয় করতে বলছে? যে ভোগ স্তর নির্ণয় করো। তাহলে জাতীয় আয় পেয়েছি, এবার ভোগের পরিমাণ নির্ণয় করব। তাহলে ভোগের পরিমাণ কোনটা থেকে নির্ণয় করব? ভোগের পরিমাণ ভোগ অপেক্ষক থেকে নির্ণয় করব। তাহলে ভোগ অপেক্ষক কি দেওয়া আছে? সি। সি সমান সমান কি দেওয়া আছে? এ প্লাস বিওয়াই। এর মান কত? জাস্ট শুধু মান বসানো কাজ এই অঙ্কে। বি এর মান কত? 0.6। আর ওয়াই এর মান কত? ওয়াই বলতে আমরা ওয়াই যেটা পেলাম সেটা বসাতে হবে। তো ওয়াই কত পেয়েছি? 2000 বসাই দিলাম। তাহলে এটা হলো 200। 0.6 আর 2000 যদি গুণ করি তাহলে 1200। 1200 আর 200 যদি যোগ করি তাহলে কত হবে? 1400 টাকা। তাহলে দ্বিতীয় প্রশ্নের 1 নংটা আমাদের হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় অংশটা দেখি। তো দ্বিতীয় অংশটা কি বলছে? সরকারি ব্যয়ের পরিমাণ 100 টাকা বৃদ্ধি করা হলে আয়, ভোগ এবং তার বিনিয়োগ স্তর কত হবে সেটা নির্ণয় করো। এখানে বলছে সরকারি ব্যয়ের পরিমাণ 100 টাকা বৃদ্ধি করা হলে। তো এটা খেয়াল রাখতে হবে, এই সরকারি ব্যয়ের পরিমাণ বাড়া বা কমা এটা দুই ভাবে থাকে। যদি বৃদ্ধি করা বলা থাকে তাহলে যত টাকা বৃদ্ধি করা বলা থাকবে সেটা যে সরকারি ব্যয় দেওয়া আছে আগে তার সাথে যোগ করতে হবে। যদি হ্রাস করার কথা বলা থাকে তাহলে সরকারি ব্যয় যত আছে তার থেকে বিয়োগ করতে হবে। আর একটা উপায় থাকে, সেটা কি? যে সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে 300 কোটি টাকা হলে, বা সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে এত হলে, বা হ্রাস পেয়ে এত হলে, তো যদি বৃদ্ধি পেয়ে কত হয় বা হ্রাস পেয়ে কত হয় এটা যদি বলা থাকে তখন আমাদের আর যোগ বিয়োগ করতে হবে না, তখন যেটা বলা থাকবে সেটা বসাইতে হবে। আবারও বলছি, যদি বৃদ্ধি বা হ্রাস করার কথা বলা থাকে তাহলে আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে আগেরটার সাথে। আর যদি বৃদ্ধি পেয়ে কত হয় সেটা বলা থাকে, বা হ্রাস পেয়ে কত হয় সেটা বলা থাকে, তাহলে আমাদের আর যোগ বিয়োগ করতে হবে না। বৃদ্ধি পেয়ে কত হয়, কত টাকা বলা থাকবে সরাসরি সেটা বসাতে হবে। হ্রাস পেয়ে কত টাকা হয় সরাসরি সেটা বসাতে হবে। এখানে আমাদের কি দেওয়া আছে? এখানে বলছে সরকারি ব্যয়
100 কোটি টাকা বৃদ্ধি পেলে, তাহলে আমাদেরকে কি করতে হবে? পূর্বেরটার সাথে যোগ করতে হবে। তাহলে আমরা 2 নং সমাধান করি এবার। তাহলে এক্ষেত্রে সরকারি ব্যয় কি হবে? তাহলে সরকারি ব্যয় হবে, আগে কত ছিল? আগে ছিল 200, যেহেতু বৃদ্ধি করার কথা বলছে তাহলে আমরা যোগ করব, তাহলে কত হবে? সরকারি ব্যয় হবে 300 কোটি টাকা। এই, আর বাদ বাকি যা সংখ্যা মান ছিল সবগুলো অপরিবর্তিত থাকবে। এখন আমরা আবারও ওই জাতীয় আয় নির্ণয় সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা জানি y = কি? c + i + g। এটা তোমরাও করতে পারবে, তা আমি দ্রুত এটা সলভ করে দিচ্ছি। তাহলে y = c এর মান বসাবো, c = কি? a + by, i এর মান হলো dy, আর g নট এর মান হলো এখন 300, বা y = a এর মান কত? 200, b এর মান 0.6, d এর মান 0.2, আর এটা হলো 300। তাহলে y 200 আর 300 যদি যোগ করি তাহলে কত হয়? 500। 0.6 আর 0.2y যদি যোগ করি তাহলে হয় 0.8y। এটা কি এপাশে নিয়ে আসবো, এটার সাথে বিয়োগ করব, বিয়োগ করলে আমার থাকবে কত? 0.2y। জাম্প করলাম এক লাইন, তোমরা করে ফেলবা। তাহলে এবার আমি কি করব? y এর মান বের করব, 0.2 কে এপাশে নিয়ে যাব, তাহলে ভাগ করব। তাহলে 500 সাথে ভাগ হবে 0.2, তাহলে অতএব ভারসাম্য জাতীয় আয় 500 কে যদি 0.2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? তাহলে আসবে হলো 2500 টাকা। তাহলে আমরা কি দেখলাম? যে সরকারি ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে জাতীয় আয়ও বৃদ্ধি পায়। a = a + by, তাহলে a + by। a কত? a এর মান দেওয়া আছে কত? 200। আচ্ছা, b এর মান কত? b এর মান 0.2, সরি 0.6, এই যে b এর মান দেওয়া আছে, তো b এর মান কত? 0.6। y কত? y আমরা যেটা পেয়েছি, এই যে জাতীয় আমরা যেটা পেলাম সেটাই হলো y এর মান, অর্থাৎ জাতীয় আয়। তাহলে জাতীয় কত পেয়েছি? 2500 টাকা পেয়েছি। তাহলে 200 0.6 এর সাথে এই যে আমরা যদি 2500 গুণ করি তাহলে কত হবে? 1500। তো আমি মুখোমুখি গুণ করতেছি, তোমরা এটা হিসেব করে দেখবা, যদি ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা। তাহলে 15 আর 2 কত হয়? 1700। এটা হলো ভোগ ব্যয়ের পরিমাণ। তাহলে এই যে ভারসাম্য ভোগ ব্যয় হলো 1700 টাকা। এরপরে কি বের করতে বলছে? এরপরে আমাদের এই যে ভারসাম্য বিনিয়োগ ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে, অর্থাৎ আয়। আয় হলো বিনিয়োগ। আয় কি দেওয়া আছে? বিনিয়োগ সমীকরণ কি দেওয়া আছে? i = dy। তাহলে i = dy। d এর মান কত? d এর মান দেওয়া আছে 0.2। তো y কত? y বলতে আমাদের জাতীয় আয়। জাতীয় আয় কত সেটা, তাহলে কত? 2500। তাহলে এই 2500 সাথে যদি আমরা 0.2 গুণ করি তাহলে কত হবে? 500 টাকা। তাহলে এটাই হলো ভারসাম্য বিনিয়োগ স্তর বা ভারসাম্য বিনিয়োগের পরিমাণ, 500 টাকা। তাহলে সরকারি ব্যয় 100 টাকা বৃদ্ধি করার ফলে আমরা কি পেলাম? এই যে ভারসাম্য জাতীয় আয় পেলাম আমরা 2500 টাকা, তারপরে ভারসাম্য ভোগ ব্যয় পেয়েছি আমরা 1700 টাকা, এবং ভারসাম্য বিনিয়োগের পরিমাণ পেয়েছি আমরা 500 টাকা। এটাই হলো আমাদের উত্তর। এই ছিল এই 2 নং প্রশ্নের সমাধান। তো এইভাবে সরকারি ব্যয়ের পরিমাণ যদি বৃদ্ধি করতে বলে তাহলে আমরা যোগ করব পূর্বেরটার সাথে, আর সরকারি ব্যয় যদি হ্রাস করার কথা বলে তাহলে আমরা পূর্বেরটা থেকে বিয়োগ করব। আর একটা বলছিলাম কি, যে সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে এত হলে বা সরকারি ব্যয় হ্রাস পেয়ে এত হলে, এটা যদি বলা থাকে এভাবে, তখন সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে যত টাকা বলা থাকবে আমরা সরকারি ব্যয় তত টাকা ধরবো। যদি বলা থাকে যে সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে 400 টাকা হলে, তখন আমাদের সরকারি ব্যয় জি এর মান হবে 400 টাকা। যদি বলে সরকারি ব্যয় হ্রাস পেয়ে 150 কোটি টাকা হলে, তখন আমরা সরকারি ব্যয়ের মানটা ধরবো 150 কোটি টাকা, অর্থাৎ 150 টাকা। তো তখন আমাদের যোগও করতে হবে না, বিয়োগও করতে হবে না। কখন? যদি বলা থাকে যে বৃদ্ধি পেয়ে এত হলে অথবা হ্রাস পেয়ে এত হলে। আর যদি বৃদ্ধি পাওয়ার কথা বলা থাকে তাহলে বৃদ্ধি করবো অর্থাৎ যোগ করবো, আর যদি হ্রাস পাওয়ার কথা বলা থাকে তাহলে বিয়োগ করবো। তো ঠিক তেমনি শুধু সরকারি ব্যয় না, বিনিয়োগ ব্যয়ের পরিমাণও বৃদ্ধি করতে বলতে পারে, তোমার করের পরিমাণও বৃদ্ধি করতে বলতে পারে। তো এরকম সরকারি ব্যয়, বিনিয়োগ এবং কর এগুলো পরিবর্তন করতে পারে। অন্যান্য আরো অনেক কিছুই পরিবর্তন করতে পারে। বি এর মানও পরিবর্তন করতে পারে, ডি এর মানও পরিবর্তন করতে পারে। তাহলে যেটা পরিবর্তন করতে বলবে শুধু আমরা সেটা পরিবর্তন করব,
পরিবর্তন করে একই প্রসেসে আমরা জাতীয় আয় নির্ণয় করব। তো এটাই ছিল এই 2 নং কোশ্চেনের উত্তর। এবার আমরা এই 3 নং প্রশ্নটি সমাধান করব। তো 3 নং প্রশ্নটিতে কিছু চলক বেশি আছে, সেটা কি? যেমন এখানে c ইকুয়াল টু c নট প্লাস BYD দেওয়া আছে, তো এগুলোতে কিন্তু YD দেওয়া ছিল না। তো YD হলো ব্যয়যোগ্য আয়। তো এই ব্যয়যোগ্য আয় আবার কি? আয় থেকে আমরা যদি করের পরিমাণ বাদ দেই তাহলে আমরা ব্যয়যোগ্য আয় পাই। তো এখানে আবার দেওয়া আছে যে YD সমান সমান Y মাইনাস T, অর্থাৎ আয় থেকে ট্যাক্স যদি বাদ দেই তাহলে বাদ বাকি যে টাকাটা থাকে সেটাকে বলে ব্যয়যোগ্য আয়, অর্থাৎ আমরা সেটাই ব্যয় করি। একজন মানুষ যত টাকা ইনকাম করে তত টাকা ব্যয় করতে পারে না, তাকে কি করতে হয়? ইনকামের থেকে কিছু পরিমাণ ট্যাক্স দিতে হয়। তো ইনকামের থেকে যে পরিমাণ ট্যাক্স দিয়ে দিলাম সেটা যদি বাদ দিয়ে দিই আয় থেকে বা ইনকাম থেকে, তাহলে যেটা থাকে সে অবশিষ্ট টাকাটাই আমরা ব্যয় করতে পারি, আর সেটাকে বলা হচ্ছে ওয়াইডি। এখন এখানে টি হলো কর, এখানে টি এর অপেক্ষক দেওয়া আছে টি নট প্লাস ছোট টি ওয়াই। এই বড় টি নট এটা হলো স্বয়ংভূত কর, আর এটাকে বলে প্ররোচিত কর। এই স্বয়ংভূত করের মানও দেওয়া আছে, প্ররোচিত করের মানও দেওয়া আছে, অর্থাৎ এখানে দুটো চলক আমরা বেশি দেখতে পাচ্ছি, বা শুধু করের পরিমাণটা, করের একটা অপেক্ষক দেখতে পাচ্ছি। তাহলে কর অপেক্ষক থাকলে, অর্থাৎ এরকম প্রশ্ন থাকলে আমরা কিভাবে সমাধান করব? আর এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জাতীয় অঙ্কই থাকে সাধারণত পরীক্ষায় বেশি। এগুলো ছোট অঙ্ক, এগুলো সাধারণত কখনো পার্ট বিতে থাকে, কখনো পার্ট সিতে থাকে। আর এই জাতীয় যদি অঙ্ক থাকে তাহলে এটা অবশ্যই পার্ট সিতে থাকবে। এবার আমরা এই 3 নং প্রশ্নটি সমাধান করব। সবাই মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এই প্রশ্নটি সমাধান করার আগে আমাদের কি কি চলকের মান দেওয়া আছে সেই মানগুলো আমাদেরকে প্রথমে কি করতে হবে? তুলে নিতে হবে। তাহলে আমরা তুলে নেই এখানে যে আমাদের অঙ্কে কি কি তথ্যমান দেওয়া আছে। তো প্রথম আমার কি বলছে, 1 নং কি বলছে যে ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ণয় করো, বা ভারসাম্য আয় স্তর নির্ণয় করো, বা জাতীয় আয় নির্ণয় করো। তাহলে 1 নং আমরা সমাধান করব। তাহলে 1 নং সমাধান করার জন্য আমার দেওয়া আছে কি কি সেগুলো আমরা সবগুলাই তুলে নিই। কি কি দেওয়া আছে? তো y ইকুয়াল টু c প্লাস i প্লাস g। তো y ইকুয়াল c প্লাস i প্লাস g নট। এরপরে কি দেওয়া আছে? যে c ইকুয়াল টু c নট প্লাস byd। এরপরে দেওয়া আছে yd ইকুয়াল y মাইনাস t। তারপরে টি এর আবার অপেক্ষক দেওয়া আছে যে টি ইকুয়াল টু টি নট প্লাস ছোট টি ওয়াই। এগুলো হলো অপেক্ষক। এরপরে আমার কিছু সংখ্যা মান দেওয়া আছে। কি দেওয়া আছে? যে জি নটের মান দেওয়া আছে। জি নটের মান কত দেওয়া আছে? যে 330। তারপরে আই দেওয়া আছে, আই হলো 90। সি নটের মান দেওয়া আছে কত? সি নট হলো 100। বি এর মান দেওয়া আছে কত? 0.75। এরপরে টি নট এর মান দেওয়া আছে কত? 240। সর্বশেষ এই যে ছোট টি এর মান দেওয়া আছে কত? দেওয়া আছে 0.2। এই সংখ্যামানগুলো আমাদের দেওয়া আছে। আমাদেরকে কিবোর্ড বের করতে বলছে। 1 নম্বরে বলছে যে ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ণয় করো, বা ভারসাম্য আয় স্তর নির্ণয় করো। তাহলে আমরা জানি ভারসাম্য অবস্থায় কি জানি? আমরা লিখি যে আমরা জানি, এটা না লিখলেও হয় কারণ এখানে দেওয়াই আছে, এটা লিখলেও হয় সরাসরি, যে y ইকুয়াল টু c প্লাস i প্লাস জি নট। তাহলে আমরা কি করব? এটা 3 খাত বিশিষ্ট অর্থনীতি, এখানে আমদানি রপ্তানি নাই, তাহলে 3 খাত বিশিষ্ট অর্থনীতি। তাহলে 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় নির্ণয় সূত্র হলো y ইকুয়াল টু c প্লাস i প্লাস g। তাহলে এবার আমরা কি করব? চলকগুলোর মান বসাবো। তাহলে y এর জায়গায় y থাকলো, c এর জায়গায় কি বসাবো? c এর মান দেওয়া আছে কি? c নট প্লাস BYD। এই যে সি নট প্লাস BYD এটা দেওয়া আছে, প্লাস আই কত দেওয়া আছে? আই দেওয়া আছে সরাসরি, আই এর মান 90। আর জি নট কত দেওয়া আছে? 330। আচ্ছা, এবার কি করা যায়? সি নটের মান বসাইতে পারি। সি নটের মান কত? সি নটের মান দেওয়া আছে 100। সি নট বসালাম, প্লাস বি এর মান কত? বি এর মান 0.75 বসাইলাম। ওয়াইডি এর মান কত? এই যে ওয়াইডি সমান সমান কি দেওয়া আছে? ওয়াই মাইনাস টি। তাহলে ওয়াইডি এর জায়গায় আমরা কি বসাবো? ওয়াই মাইনাস টি। 330 আর 90 যোগ করি, তাহলে কত হবে? 420। তাহলে ওয়াই এই 100 আর এই 420 যদি যোগ করি তাহলে কত হবে? 520। 0.75 আর ওয়াই গুণ করে দেই, গুণ আকারে আছে যেহেতু, তাহলে 0.75 ওয়াই, 0.75 আর টি যদি গুণ করি তাহলে কি হবে?
0.75 টি। এরপর আমার কাজ হলো এই 0.75 ওয়াইটাকে এই পাশে নিয়ে আসি, নিয়ে আসলাম। তাহলে এই পাশে আসলে কি হবে, মাইনাস 520 এখানে থেকে গেল, মাইনাস 0.75। এখানে কি দেওয়া আছে, টি। তো টি এর কি দেওয়া আছে, টি এর কিন্তু একটা অপেক্ষক দেওয়া আছে যে টি সমান সমান হলো টি নট প্লাস ছোট টি ওয়াই। তো টি এবং টি নট কিন্তু ভিন্ন জিনিস। টি হলো কর অপেক্ষক আর টি নট হলো স্বয়ংভূত কর। তো এই টি সমান সমান কি বসাবো তাহলে, টি নট প্লাস ছোট টি ওয়াই। এখানে একটা ওয়াই আছে, এখানে 0.75 আছে, তাহলে একটা থেকে যদি 0.75 বাদ দেই তাহলে কত থাকবে, 0.25 ওয়াই। 520 মাইনাস 0.75 টি নট, প্লাস মাইনাসে মাইনাস, এর সামনে মাইনাস থাকার কারণে এটা যখন এটা গুণ করে দেবো তখন চিহ্ন পরিবর্তন হবে। তাহলে কি হবে, 0.75 ছোট টি ওয়াই। তাহলে 0.25 ওয়াই, 520 মাইনাস 0.75 টি নট। টি নটের মান কত দেওয়া আছে, টি নটের মান দেওয়া আছে 240, মাইনাস 0.75 ছোট টি, ছোট টি এর মান কত, 0.2, সাথে ওয়াই দেওয়া আছে। তাহলে 0.25 ওয়াই 520, এটা আর এটা আমাদেরকে গুণ করতে হবে। এটা গুণ করতে, এই যে 0.75 এবং 240 গুণ করলে কত হয়, দ্রুত জানাও, 0.75 আর এটা গুণ করলে কত হয়। তাহলে 0.75 ইন্টু 240, তাহলে এটা হয় 180, মাইনাস, এবার এই দুইটা গুণ করি, এই দুইটা কি, 0.75 ইন্টু 0.2, তাহলে কত হয়, 0.15 ওয়াই। আমাদের কাজ হচ্ছে ওয়াই গুলাকে এই পাশে নিয়ে আসা, এই পাশে যেহেতু ওয়াই আসছে তাহলে ওটাকে এবার এই পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে কি আছে, 0.25 ওয়াই, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হবে 0.15 ওয়াই। আর 520 থেকে যদি 180 বাদ দিই তাহলে কত হয়, 340। আচ্ছা, এরপরে কি, এইটা আর এটা কি যোগ আকারে আছে, এখানে আছে 0.25 ওয়াই, এখানে আছে 0.15 ওয়াই। তাহলে 0.25 আর 0.15 যদি যোগ করি তাহলে কত হবে, 0.40 ওয়াই সমান সমান 340। আমাদের কাজ হলো ওয়াই এর মান বের করা। তাহলে আমরা ওয়াইটাকে রেখে দিব আর 0.4টাকে পাশে পাঠাই দিব। তাহলে এই পাশে আসলে কি হবে, 340 এর সাথে এই 0.4 ভাগ হয়ে যাবে। তাহলে এই যে আমরা ভাগ করলেই জাতীয় আয় পেয়ে যাব। কত হবে, 4 8 32, 4 5 20, 850 টাকা। এটা হলো জাতীয় আয়, এটাই হলো ভারসাম্য জাতীয় আয়। আমরা একটু যাচাই করে দেখি আসলে ঠিক আছে কিনা সংখ্যা মানটা, 340 ভাগ 0.4, 850, এটাই হলো আমাদের ভারসাম্য জাতীয় 850 টাকা। তাহলে আমরা কি করছি, জাস্ট সূত্র লিখছি, সংখ্যা মানগুলো বসাইছি, সি এর জায়গায় সি এর অপেক্ষক বসাইছি, আই এর জায়গায় আই এর মান 90, জি নটের জায়গায় জি নটের মান 330, এরপরে সি নটের জায়গায় 100 বসাইছি, বি এর জায়গায় 0.75 আর ওয়াই ডি এর জায়গায় ওয়াই মাইনাস টি, এই যে ওয়াই ডি এর পরিবর্তে ওয়াই মাইনাস টি বসাইছি, আর এই দুইটা যোগ করছি 420। তাহলে এইটা আর এটা যোগ করলাম, কত হলো, 520। এই 0.75 এর সাথে এটা গুণ করে দিলাম, এটা গুণ করে দিলাম, তাহলে 0.75 ওয়াই আর 0.75 টি। এই 0.75 টাকে এই পাশে নিয়ে আসলাম, বাম পাশে মাইনাস হয়ে গেল, আর এই 520 এখানে রয়ে গেল। এই 0.75 তো থাকলো, কিন্তু টি এর আমাদের মান দেওয়া আছে কত, যে টি সমান সমান টি নট প্লাস ছোট টি ওয়াই, এই আমরা টি এর জায়গায় তার মান বসাইলাম। পরের লাইনে কি করলাম, এই 0.75 এর সাথে গুণ করলাম, এর সাথে গুণ করে দিলাম, আর এই ওয়াই থেকে এই ওয়াই অর্থাৎ এই 1 ওয়াই থেকে 0.75 ওয়াই বাদ দিয়ে এটা পেলাম। তারপরে এটাকে গুণ করে দিলাম এখানে, এর পরের লাইনে মান বসাইলাম, টি নটের মান বসালাম 240, ছোট টি এর মান বসালাম 0.2, এর পরের লাইনে এই সংখ্যাগুলো গুণ করলাম, গুণ করে বসালাম। তারপরের লাইনে কি করলাম, এই 0.15 টাকে এই পাশে নিয়ে আসলাম, এই পাশে এসে যোগ হয়ে গেল এই ওয়াই এর সাথে, আর এটা বিয়োগ করে 340 থাকলো। তাহলে এই পাশে হলো 0.4 ওয়াই আর এই পাশে হলো 340। তাহলে ওয়াই এর মান যদি বের করি তাহলে আমরা এই 0.40টাকে পাশে নিয়ে যেতে হবে। তাহলে 0.40 মানে কি, 0.4 আর 0.40 একই কথা।
ভাগ করে দিলাম, ভাগ করে দিয়ে আমরা এই জাতীয় আয় পেয়ে গেলাম। এটাই হলো আমাদের ভারসাম্য জাতীয় আয়। এবার আমার পরের অংশ কি বলছে, 1 নং হয়ে গেল। 2 নং কি বলছে, সরকারি ব্যয় ও স্বয়ংভূত কর উভয়ে 50 টাকা বাড়লে ভারসাম্য আয়ের উপর কি প্রভাব পড়বে। অর্থাৎ সরকারি ব্যয় ও স্বয়ংভূত কর, সরকারি ব্যয় এবং স্বয়ংভূত কর, তো সরকারি ব্যয় কোনটা, জি 330 আছে, আর স্বয়ংভূত কর কোনটা, টি নট, এটা হলো স্বয়ংভূত কর। তাহলে এই যে সরকারি ব্যয় এবং এই স্বয়ংভূত কর, এই দুইটা যদি 50 টাকা করে বৃদ্ধি পায়, তাহলে ভারসাম্য জাতীয় আয়ের কি পরিবর্তন হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব, তাহলে সরকারি ব্যয়ের পরিমাণটা বাড়বে এবং স্বয়ংভূত করের পরিমাণটা বৃদ্ধি পাবে, আর বাদ বাকি সকল মান কি থাকবে, অপরিবর্তিত থাকবে। তাহলে বাদ বাকি সকল মান অপরিবর্তিত রেখে আবার একই প্রসেসে আমরা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা এই যে 2 নং কোশ্চেন সমাধান করব। 2 নং, তাহলে সব কিছু দেওয়া আছে, আগের মতোই যা দেওয়া আছে সব কিছু আমরা তুলবো, শুধুমাত্র দুইটা মান আমাদের পরিবর্তন হবে। কি, একটা হলো এই যে জি এর মান, আর একটা হলো এই টি নটের মান, এই দুইটা মান আমাদের পরিবর্তন হবে। তাহলে জি এর মান কত, জি নটের মান দেওয়া আছে 330, বৃদ্ধি করতে বলছে 50, তাহলে 50 যদি বৃদ্ধি করি তাহলে কত হবে, 380। আচ্ছা, এরপরে কি বলছে, এই যে সরকারি ব্যয় এবং স্বয়ংভূত কর দুটোই আমাদেরকে বৃদ্ধি করতে বলছে, দুটোই 50 টাকা করে বাড়বে। তাহলে সরকারি ব্যয় বাড়লো, তো স্বয়ংভূত কর কোনটা, স্বয়ংভূত কর হলো টি নট, এই টি নটকে বলা হয় স্বয়ংভূত কর। তো স্বয়ংভূত কর কত দেওয়া আছে, স্বয়ংভূত কর দেওয়া আছে 240, যদি এটা বৃদ্ধি পায় 50, তাহলে 50 বৃদ্ধি পেলে এটা কি করব, তার সাথে যোগ করব, তাহলে স্বয়ংভূত করের পরিমাণ কত হবে, 290। এবার কি করবো আমরা, একইভাবে আবার আগের মতো আমরা এই ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব। তাহলে আমরা তো জাতীয় আয় নির্ণয়ের সূত্র জানি, y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি নট। তাহলে মান বসাই, সি ইকুয়াল টু কি, সি নট প্লাস বি ওয়াই ডি, আই এর জায়গায় কত বসাবো, 90, আর জি এর জায়গায় এখন কত হবে, 380। তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই থাকলো, সি নটের জায়গায় কত বসাবো, 100, বি এর জায়গায় কত 0.75, ওয়াই এর জায়গায় কত ওয়াই মাইনাস টি, এটা আর এটা যোগ করব, তাহলে কত হবে 470। তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই থাকলো, এইটা আর এটা যোগ করে ফেলি, তাহলে কত হবে 570। এটা এই দুটোর সাথে গুণ আকারে আছে, গুণ করে দেই, তাহলে 0.75 ওয়াই মাইনাস 0.75 টি। আচ্ছা, তাহলে এই যে 0.75 ওয়াই, শুধু ওয়াই, এটাকে এপাশে নিয়ে আসি, তাহলে এটার সাথে কি মাইনাস হবে, তাহলে 0.75 ওয়াই, আর এ পাশে থাকলো কি সমান সমান, এর পাশে 570 থেকে গেল, মাইনাস 0.75, এই যে টি, টি এর জায়গায় টি এর মান বসাবো, টি এর জায়গায় টি এর মান কত, টি নট প্লাস এই যে ছোট টি ওয়াই, তো এই দুটো যদি বিয়োগ করি কত হবে 0.25 ওয়াই, 570 মাইনাস এই 0.75, এই যে এটা এই দুটোর সাথে গুণ আছে, গুণ করে দেই, তাহলে 0.75 কি, টি নট প্লাস মাইনাসে মাইনাস 0.75 ছোট টি ওয়াই, তাহলে 0.25 ওয়াই থাকলো, এটা হলো 570 মাইনাস এই যে এখানে মান বসাই 0.75, টি নটের মান বসাই, টি নটের মান আগে ছিল 240, কিন্তু এখন কত 50 টাকা বেড়ে যাওয়ার কারণে টি নটের মান হলো 290, তাহলে 290 বসাইলাম, মাইনাস 0.75 ছোট টি এর মান কত 0.2 ওয়াই, তাহলে 0.25 ওয়াই 570 মাইনাস এই দুইটা গুণ করব, তাহলে এই দুইটা গুণ করলে কত হয় বসাই পরে, এই দুইটা গুণ করলে কিন্তু আমরা আগেই দেখছি এই দুইটা গুণ করলে কত হয় 0.15 ওয়াই হয়। এখন এই দুইটা গুণ করলে কত হয় সেটা এখানে বসাবো, তাহলে গুণ করে নেই, কত হয় 0.75 ইন্টু 290, 290, তাই না, তাহলে 217.5 হয়, তাহলে 217.5। তাহলে এবার আমরা কি করব, এই যে 0.15টাকে এই পাশে নিয়ে আসবো ওয়াই এর সাথে, তাহলে 0.25 ওয়াই
ওইটা এই পাশে আসলে কি হবে, প্লাস হবে 0.15y। এই 570 থেকে 217 বিয়োগ দিব, বিয়োগ 570, তাহলে কত থাকে 352.5। এখন দেখি এই দুটো যোগ করলে কত হয়, আমরা আগেই দেখছি এই দুটো যোগ করলে 0.4y হয়, আর এই পাশে কত আছে 352.5। তাহলে এখন আমরা কি করব, y এর মান নির্ণয় করব। তাহলে এই 0.4y কে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে এই পাশে আসলে কত হবে 352.5 এর সাথে এই যে 0.40টা ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করি, ভাগ করলে কত হবে, কত আছে 352.5 ভাগ 0.40, তাহলে 881.25। এই হলো জাতীয় আয়। তাহলে জাতীয় আয় কি পূর্বের তুলনায় বৃদ্ধি পেল। তাহলে পূর্বে জাতীয় কত ছিল 850, আর এখন জাতীয় আয় কত 881.25 টাকা। তাহলে আমরা কি দেখলাম, স্বয়ংভূত কর এবং সরকারি ব্যয় একই সাথে সমপরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলেও জাতীয় আয় বৃদ্ধি পায়। তো সরকারি ব্যয় বৃদ্ধি পেলে, বিনিয়োগ বৃদ্ধি পেলে জাতীয় আয় বাড়ে, কিন্তু কর যদি বাড়ে তাহলে কিন্তু জাতীয় আয় কমে। কর বাড়লে মানুষের ভোগ প্রবণতা কমে যায়, এজন্য তোমার জাতীয় আয় হ্রাস পায়। তো সরকারি ব্যয় এবং কর দুটোই সমান বৃদ্ধি পাওয়ার ফলে জাতীয় আয় কিছুটা বৃদ্ধি পায়। অর্থাৎ সরকারি ব্যয় বাড়লে জাতীয় আয় বাড়ে, কিন্তু কর বাড়লে জাতীয় আয় কমে। তো কর বাড়ার ফলে জাতীয় আয় যতটুকু কমে, সরকারি ব্যয় বাড়ার ফলে জাতীয় আয় তার চেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি পায়। এই জন্যে দুটোই সমপরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলেও তোমার জাতীয় আয় কিছুটা পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। কতটুকু বৃদ্ধি পেয়েছে, আগে ছিল 850, এখন হলো 881। তাহলে বৃদ্ধি পেয়েছে কত, যে 881.25 মাইনাস 850, তাহলে হলো তোমার 31.25 টাকা। এটা বের করে দেখাইলে দেখাতেও পারো, আর যদি না দেখাও অসুবিধা নাই, শুধু এইটুকু লিখে দিতে পারো যে পূর্বের তুলনায় জাতীয় আয় বৃদ্ধি পায়। তো এটা ছিল আমাদের এই 3 নং প্রশ্নের সমাধান। তো এইরকম টাইপের অঙ্ক থাকার সম্ভাবনা বেশি। এখন এখানে কি ধরনের পরিবর্তন থাকতে পারে আমি একটু বলে দেই। সেটা হলো যেমন এই যে ছোট টি এর মান দেওয়া আছে 0.2, তো এটা বলতে পারে যে টি এর মান যদি 0.15 হয়, অর্থাৎ প্ররোচিত করের পরিমাণ যদি হ্রাস পায়, করের পরিমাণ হ্রাস পেলে যে কোনো করই হোক না কেন, করের পরিমাণ হ্রাস পেলে কিন্তু জাতীয় আয় বৃদ্ধি পাবে। তাহলে এই ছোট টি এর মানটা পরিবর্তন করতে পারে। আর টি নট তো বললো যে স্বয়ংভূত কর যদি বৃদ্ধি পায়, যদি হ্রাস পায়, তাহলে জাতীয় আয় বৃদ্ধি পাবে, সরকারি ব্যয়ের পরিবর্তন হলো। আবার এটাও পরিবর্তন করতে পারে, এই যে বি এর যে মান আছে এটা 0.75 থেকে 0.8 করতে পারে, 0.75 থেকে কমায় 0.7 করতে পারে, 0.6 করতে পারে, এটাও পরিবর্তন করতে পারে। আবার বিনিয়োগের পরিমাণও হ্রাস বৃদ্ধি করতে পারে। বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করার কথা বলা থাকতে পারে, আবার বিনিয়োগের পরিমাণ হ্রাস করার কথা বলা থাকতে পারে। তাহলে বৃদ্ধি করার কথা বলা থাকলে এরকম এভাবে বৃদ্ধি করব, যোগ করব, আর হ্রাস করার কথা বলা থাকলে বিয়োগ করব। তাহলে যেটা পরিবর্তন করতে বলবে, যেটা পরিবর্তন করতে বলবে, শুধু সেটা পরিবর্তন করে আমরা আবার পূর্বের মতো একইভাবে জাতীয় আয় নির্ণয় করব। আবার আরেকটা কি থাকতে পারে, এখানে যেমন কর অপেক্ষক দেওয়া আছে টি ইকুয়াল টু টি নট প্লাস ছোট টি ওয়াই, এই কর অপেক্ষকটা সরাসরি সংখ্যা মান দিয়ে দেওয়া থাকতে পারে। তো সরাসরি সংখ্যা মান দিয়ে কিভাবে দেওয়া থাকতে পারে, যে কর অপেক্ষক দেওয়া আছে টি ইকুয়াল টু 240 প্লাস 0.2y, এটা কর অপেক্ষক। এই অপেক্ষক দিয়ে জাতীয় আয় নির্ণয় করতে বলবো। পরবর্তীতে কি বলবে, যে কর অপেক্ষক যদি পরিবর্তন হয়, কত হয়, যে 140 প্লাস 0.15, এটা যদি হয় তাহলে জাতীয় আয়ের কি পরিবর্তন হবে। তাহলে তখন সবকিছু অপরিবর্তিত থাকবে, শুধু আমরা এই যে কর অপেক্ষকটা ছিল, শুধু এই কর অপেক্ষকটাকে আমরা পরিবর্তন করব, আর বাদ বাকি সব মানগুলো যেমন ছিল তেমনই থাকবে। কর অপেক্ষকটা আগেরটার পরিবর্তে এই নতুন কর অপেক্ষক বসাই দিয়ে আমরা জাতীয় আয় নির্ণয় করব, আর বাদ বাকি সকল মান যেমন ভাবে বসালাম ঠিক একইভাবে অপরিবর্তিত থাকবে, শুধু কর অপেক্ষকটা পরিবর্তন হবে। তো এইভাবে কর অপেক্ষকের পরিবর্তনের ফলেও জাতীয় আয়ের পরিবর্তন নির্ণয় করতে বলতে পারে। তো এগুলো হলো ইম্পর্টেন্ট। তো আজকে এখানে শেষ করি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।